আজ হঠাৎ একটি খবরে চোখ আটকে গেল। ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত এবং তার স্ত্রী দুজনে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। কি হয়েছে তাদের? কেন স্বামী স্ত্রী দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন? আবার জোর গুঞ্জন উঠেছে, ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন? 5ই আগস্ট, 36শে জুলাই, প্রতারণার জুলাই, পুলিশ হত্যা দিবস, বাংলার মানুষের গণতন্ত্র হারানোর দিবস। এই উপলক্ষে জুলাই জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এই জুলাই জাদুঘরে কি হচ্ছে আজকে একটু খোঁজ নিয়ে জানি। এবং আগামী 10ই আগস্ট ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকটি বৈঠক। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে খবরটা দেখলাম, বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন থেকে সিনিয়র স্টেশন অফিসার মিস্টার মনিরুল ইসলাম বলেছেন যে আজকে ঢাকার সময় ভোর 4:56-তে পাকিস্তানি রাষ্ট্রদূতের বাসায় আগুন লাগার খবর পেয়ে তারা 4 মিনিটের মধ্যে ভোর 5টায় ঘটনাস্থলে উপস্থিত হন। পাকিস্তানের হাইকমিশনারের টেলিভিশনের যে তার, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুনের ফলে দুটো এয়ার কন্ডিশন, এসি মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রুমে নাকি কীটনাশক দেওয়া হয়েছিল, ওইখানে কিছু কীট মারার জন্য, যে কারণে পাকিস্তান হাইকমিশনার এবং তার স্ত্রী পাশের রুমে অবস্থান করছিলেন। কিন্তু আমরা পত্রিকায় দেখলাম তারা হাসপাতালে। কোন হাসপাতালে আছে? হাসপাতালের ডাক্তার বা এ ব্যাপারে কেউ কিন্তু মুখ খুলছে না। তাহলে ফায়ার সার্ভিস স্টেশনের বরাতে যে ঘটনাটা আমরা জানলাম, সেটি কি একমাত্র কারণ? এবং তার কারণে আইসিইউতে হাজব্যান্ড ওয়াইফের ভর্তি হতে হবে? আরেকটি সূত্র আমাদের ভিন্ন তথ্য দিচ্ছে। এই সূত্রটি বলছে যে এখানে পারভিন আক্তার নামে এক তরুণীর ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে এর আগে যে বাংলাদেশের পাকিস্তানি রাষ্ট্রদূত ছিলেন, তিনি নারী ঘটিত কেলেঙ্কারির জন্য বাংলাদেশ ছেড়েছিলেন এবং তাকে ইমিডিয়েটলি উইথড্র করা হয়েছিল। এবারও কি এখানে নারী ঘটিত কোনো কারণ আছে? এই পারভিন আক্তারের সাথে কি রাষ্ট্রদূতের কোনো সম্পর্ক আছে যা তার স্ত্রী মেনে নেয়নি? এই নিয়ে কি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে, যার ফলে আহত হয়ে দুজনেই হাসপাতালে? এই বিষয়টি নিয়ে আমাদের তদন্ত করে জানতে হবে। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকৃত ঘটনাটি খুঁজে বের করবেন, কারণ আগুন লাগার যে ঘটনাটা বলছে তাতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী স্ত্রীর হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়াটা ঠিক ঠিক যায় না। দুর্বল স্ক্রিপ্ট মনে হচ্ছে। বরং এর চেয়ে পরকীয়ার কারণে এই রাষ্ট্রদূত দম্পতির মধ্যে হাতাহাতি সংঘর্ষ হয়েছে এবং যার ফলে দুজনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যা হোক, আমরা আশা করি যে অচিরেই আমরা সত্যটা জানতে পারব। এদিকে আবার গুঞ্জন উঠেছে, ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন? বিএনপির পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে যে দলীয় কাউকে রাষ্ট্রপতি বানাতে হবে। ইউনূসের মতো সুযোগ সন্ধানী ধান্দাবাজ কাউকে রাষ্ট্রপতি বানালে সেটা বিএনপি সরকার এবং তারেক রহমানের জন্য আত্মঘাতী একটি সিদ্ধান্ত হবে। এই যে 5ই আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে আপনারা ডক্টর ইউনূসকে দেখেছেন এবং ডক্টর ইউনূসের সাথে তারেকের কিন্তু এই বিষয়ে কথা হয়েছে। তারেক রহমান ডক্টর ইউনূসকে বলেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। ডক্টর ইউনূস কিছুতেই ছাড়তে চান না, তিনি রাষ্ট্রপতি হতে চান। তিনি প্রশ্ন তুলছেন যে তাহলে তার অর্জন কি থাকলো, তিনি এত কিছু করলেন।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষ মেটা তারা সম্প্রতি স্বীকার করেছে যে তারা মার্কিন ডিপ স্টেটের পক্ষে কাজ করে এবং উইকিলিক্স সম্প্রতি কিছু ইমেল ফাঁস করেছে যাতে দেখা যাচ্ছে 2007 সাল থেকেই ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য ডিপ স্টেটের পক্ষ থেকে কাজ করছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছিল। আমার কাছে তথ্য আছে যে 2007 না, তারও আগে থেকে, অন্তত 2004 সাল থেকে ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূসদের সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশে 2007 1/11 এসেছিল এবং সেই যে 2007 সালের 1/11 সেই ষড়যন্ত্রে ডক্টর ইউনূস যেমন ডিপ স্টেটের পক্ষে খেলেছিল, তেমনি ডক্টর ইউনূসকে সহযোগিতা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের অধিকাংশই আজ প্রয়াত, তারা আর বেঁচে নেই। তো আজকে ডক্টর ইউনূস যখন 26 সালে এসে বলেন আমার অর্জন কি, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল, একটা দেশের সর্বনাশ করা, নিজের অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া, ইউনিভার্সিটি সহ অসংখ্য পারমিট লাইসেন্স বের করা, এরপরে তিনি প্রশ্ন করছেন তার অর্জন কি এবং তিনি রাষ্ট্রপতি হবার জন্য মরিয়া হয়ে গেছেন। গত 2 দিনে, 4 তারিখ আর 5 তারিখ, এই 2 দিনে তারেক রহমানের কাছে 24টা ইন্টারন্যাশনাল রিকোয়েস্ট এসেছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য, যে কারণে তারেক রহমান 5ই আগস্ট এই ডক্টর ইউনূসকে বলেছে যে স্যার আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে রাষ্ট্রপতি বানাতে পারছি না। যে জুলাই জাদুঘরের কথা বলছিলাম, এই জাদুঘর নিয়ে কিন্তু নানা রকমের দুর্নীতির কথা এখনই শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনি যদি 50 টাকার টিকিট কাটেন, আপনাকে 20 টাকা বা 20 টাকার একটা স্লিপ ধরায় দেওয়া হচ্ছে, মানে একেবারে হরিলুট কাউন্টার থেকে শুরু হয়েছে। এবং এখানে 6 তারিখে আলী রিয়াজ সাহেবকে নিয়ে কাউরান বাজারের 2-3টা মিডিয়া তার ইন্টারভিউ করেছে জুলাই জাদুঘরে, তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবে। এবং একই দিন 6ই আগস্ট বাংলাদেশের 35টা জেলা থেকে বাসে করে অনেক লোককে এই জুলাই জাদুঘরে নিয়ে আসা হয়েছে। তাদের বাস ভাড়া ফ্রি, তাদের খাওয়া দেওয়া হয়েছে এবং মাথাপিছু 2000 করে টাকা দেওয়া হয়েছে। তো তারা যখন জুলাই জাদুঘরের গেটে আসছে তখন তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ভিতরে তখন আলী রিয়াজকে নিয়ে ডকুমেন্টারি শুটিং হচ্ছিল। এদিকে মুষলধারায় বৃষ্টি নেমেছে, তারা অনেকেই ভিজে গেছে, তখন তারা গালাগালি যা তা অবস্থা করছে এবং তাদের ঢোকার জন্য কিন্তু আবার টিকিট কাটতে হয়েছে। তো তাদের কথা হলো তাদের 2000 টাকা দিছে, তাদের ঢাকায় নিয়ে আসছে, আবার তাদের কেন টিকিট লাগবে? তো এটা নিয়ে তারা এক দফা হইচই করেছে এবং যতক্ষণ তারা বৃষ্টিতে ভিজেছে, ভেতরে ঢুকতে পারেনি, ততক্ষণ তারা জুলাই জাদুঘরের মা বাপ তুলে গালাগালি করছে। ভিতরে যে আরেক দফা তারা ক্ষুব্ধ হয়েছে যে জাদুঘরের নামে এগুলো কি বানাইছে, এবং সেখানেও তারা ব্যাপক হইচই করেছে। তো এই হলো জুলাই জাদুঘর, তার যাত্রার থেকেই বিতর্কিত। এবং জুলাইয়ের সেই আন্দোলনটা, সেই তথাকথিত অভ্যুত্থান, যেটা আসলে জঙ্গি হামলা ছিল, অনেকে এটাকে বলেন ওয়াকার খানের একটা কু, তো সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে এখন জাদুঘরেও তার রিফ্লেকশন হচ্ছে। সবশেষে জাস্ট জানিয়ে রাখছি, আগামী 10ই আগস্ট ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হবে। কদিন আগে হুমায়ুন কবিরের সাথে যে বৈঠকের খবরটি আমরা পেয়েছিলাম, সেদিনও তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছিল এবং আজকে দীনেশ ত্রিবেদী জরুরি ভিত্তিতে আবার দিল্লি গিয়েছেন। তিনি 9 তারিখে আসবেন এবং 10 তারিখে তারেক রহমানের সাথে মিটিং করবেন। তার মানে পর্দার আড়ালে অনেক খেলা চলছে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাই